ডু ইউ লাভ মি? কথাটি বলে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। কেমন এক ইতস্তত ভাব চলে এসেছে নিজের মধ্যে। কিভাবে যে মুখ ফসকে এইটা জিজ্ঞেস করলাম তা ভেবেই কুল পাচ্ছি না। এত বেহায়া কিভাবে হলাম কে জানে। নিজেকে এখন গালি দিতে ইচ্ছে করছে। উফফ। অতঃপর অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে রিয়ানের দিকে তাকাই। সে আমার দিকে ছোট ছোট চোখে তাকিয়ে আছে। তার হাবভাব একদম স্বাভাবিকই লাগছিল। তার মধ্যে কোনো বিস্মিত ভাব না। আমার এমন ভয়ঙ্কর প্রশ্ন ছুড়ে দেওয়ার পরও সে স্বাভাবিক কিভাবে তাই আমি বুঝে উঠতে পারছি না। অবশেষে তিনি মুখ খুলেন। সে মৃদু কণ্ঠে আমায় বলেন, তোমার কি মনে হয়? আমি রিয়ানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলি, আমার কিছুই মনে হয় না। সে শান্ত চোখে তাকিয়ে বলেন, প্রশ্নের উত্তরটা জানা কি তোমার জন্য গুরুত্বপূর্ণ? আমি বাম হাত দিয়ে সামনে পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলি, এতটা না। রিয়ান এইবার কাট কাট গলায় বলে, তাহলে উত্তরটাও দেওয়া আমি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমি রিয়ানের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকি। মনে মনে প্রশান্তির নিঃশ্বাস নেই। আমি নিজেও চাইছিলাম রিয়ান যাতে আমায় উত্তরটা না দেয়। তাই তো ইচ্ছে করে এমন ভাবলেশহীন ভাবে উত্তরটি দিল হয়তো রিয়ান এমন আশা করেননি। কিন্তু আমিও যে নিরুপায়। আমায় চুপ থাকতে দেখে রিয়ান বলে উঠে, গুরুত্বহীন জিনিস নিয়ে এত ঘাটাঘাটি করে লাভ নেই। তাই আমার মতে তোমার অফ যাওয়া উচিত। আমি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে মাথা দুলাই। সে আমার মাথায় আলতো করে টোকা দিয়ে বলেন, বাই দা ওয়ে, এত স্টুপিড প্রশ্ন কিভাবে তোমার মাথায়? তুমি কি পণ নিয়েছ যে স্টুপিড পদবিটা তুমি একদম আয়ত্ত করেই ছাড়বে? আমি রিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসি দেই। সে যে পরিস্থিতি স্বাভাবিক করতে এমন করছে তা বুঝতে আমার আর দেরি নেই। আমিও আর কথা এগুলাম না। মাথা নোয়ে রাখলাম। সে আর কিছু না বলে রুম থেকে চলে যেতে থাকে। দরজার সামনে আসতেই তিনি হুট করে দাঁড়িয়ে পড়েন। পিছে না ঘুরেই বলেন, এক্সামের আগ পর্যন্ত তোমায় আর মেডিকেল যেতে হবে না। বাসায় থেকেই রেস্ট নিয়ে স্টাডিগুলো কমপ্লিট করবে। আর বাকি ক্লাসের নোটসগুলো আমি রাতে এনে দিবনে। সো ডোন্ট ওয়ারি। এই বলে দরজা ভিড়িয়ে তিনি বাইরে চলে যান। আমি দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নেই। এইদিকে রিয়ান আমার দরজার বাইরে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। আনমনে কিছু একটা ভেবে ফোঁস করে দীর্ঘশ্বাস নেয়। মনে মনে করে বলে, আজ আমায় বড্ড অগোছালো করে দিল। বড্ড। বাইরে নিয়ে নয় ভিতর দিয়ে। অতঃপর সে নিজের রুমের দিকে হাঁটা দেয়। তার এখন একটা ঘুম প্রয়োজন। গভীর ঘুম। দেখতেই দেখতে আদিব আর পায়েলের বিয়ের 1 মাস হয়ে গেল। কিন্তু আদিবের মানভিমান এক চুল পরিমাণও নড়েনি। সেই আগের মতোই আছে। পায়েল অনেক চেষ্টা করেছে ওর মান অভিমান ভাঙানোর জন্য। এমন কিছু নেই যে পায়েল করেনি। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। তাও পায়েল দমে যায়নি। আদিবের মানভিমান না ভাঙানো পর্যন্ত সে দম নিবে না। রাত প্রায় 11টা। আদিব খাটে বসে আছে। ল্যাপটপে কিছু একটা কাজ করছে। এমন সময় পায়েল হেলতে দুলতে রুমে আসে। রুমে এসে দরজা দিয়ে দেয়। অতঃপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে শুরু করে, সাথে হালকা গুনগুন করতে থাকে। পায়েলের কর্মকাণ্ড দেখে আদিব ল্যাপটপ থেকে নজর সরিয়ে পায়েলের দিকে ভ্রুকুটি কুঞ্চিত করে তাকায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু এতে পায়েলের মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল বলে মনে হয় না। সে তো আপন মনে নিজের কাজ করেই চলেছে। অতঃপর পরিপাটি হয়ে বিছানায় এসে বসে। ফোন হাতে নিয়ে কাকে যেন ফোন করে। ফোন রিসিভ হতেই সে বলতে থাকে, হ্যালো জান।
কেমন আছো? অপর পাশের কোনো কথাই শোনা গেল না। এইদিকে যান শব্দটি শুনে আদিব হতভম্ব হয়ে যায়। সাথে প্রচণ্ড পরিমাণ রাগও হতে থাকে। এইদিকে পায়েল হেসে হেসে বলতে থাকে, উফ, কি যে বলো না জান, তোমাকে তো আমি এত এত মিস করছিলাম। তোমাকে মিস করব না তো কাকে করব শুনি? জান, ধুর, জামাইকে মিস করতে যাব কোনো দুঃখে? ওই লোকটার প্রতি আমার কোনো ফিলিংসই নেই। আর এমনেও ও তো আমার দিকে ঘুরেও তাকায় না। ভালোবাসা তো দূরে কথা, ওই ব্যাটার আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। তাই বলছি তুমি ওইসব নিয়ে এত টেনশন করো না তো জাননন। ঈশস, আমার বুঝি তোমার সামনে আসতে লজ্জা করে না? এমনই আমি তোমার সামনে আসলে তুমি ড্যাবড্যাব করে তাকিয়ে থাক জান, তখন আমার কত লজ্জা করে তা কি তুমি জানো? জাননন, আমি তোমাকেই ভালোবাসি জাননন। তোমাকে ভালো না বাসলে আমি কাকে ভালোবাসবো বলো? তুমি তো আমার জাননন। আচ্ছা এখন রাখি কেমন? জাননন, তুমি কিন্তু রাত জেগো না, শরীর খারাপ করবে। জাননন, গুড নাইট। উম্মাহ। এই বলে পায়েল কট করে ফোনটা রেখে দেয়। পাশে ফিরতেই দেখতে আদিব রাগে ফুঁসছে, চোখ মুখ একদম লাল হয়ে আছে, দাঁত দুইটো কিরমির করছে। পায়েল তা দেখেও না দেখার ভ্যান করে। সে উঠে যেতে নিলে আদিব ওর হাত ধরে হেঁচকা টান দিয়ে ওকে একদম ওর কাছে নিয়ে আসে। কটমট চোখে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বলে, কার সাথে কথা বলছিলে? পায়েল হাত ছাড়াতে ছাড়াতে বলে, তা জেনে তোমার কি? নিজের চোরকায় তেল দাও। আদিব এইবার রেগে গিয়ে ল্যাপটপ আওয়াজ করে বন্ধ করে সাইড টেবিলে রেখে দেয়। অতঃপর পায়েলের এক হাত পিছনে নিয়ে মোচকে ধরে, ওকে এক টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, মুখের বলি দেখি বেশ ফুটেছে, বড্ড বার বেড়ে গিয়েছ তাই না? এই জান কে? হ্যাঁ, কে সে? স্পিক আপ। পায়েল হালকা ব্যথা পেলেও তা প্রকাশ করল না। নিজেকে শক্ত রেখে বলে, আমার প্রেমিক পুরুষ। পেয়েছ উত্তর, এখন আমার হাত ছাড়। আমার জান যদি জানে আমি তোমার এত কাছে এসেছি তাহলে রাগ করবে। ছাড় বলছি আমায়। পায়েলের এমন উত্তরে আদিবের মাথায় আগুন ধরে যায়। ও হালকা চেঁচিয়ে বলে, তাই না? তাহলে আজ তোমার এত কাছে আসবো যে তোমার জান রেগে জলে ভস্ম হয়ে যাবে। খুব ভালো হবে তখন তাই না? এই বলে পায়েলকে সে আরো কাছে টেনে নিয়ে আসে। তারপর কাট কাট গলায় বলে, একটা কথা মাথায় ঢুকিয়ে রেখ, তোমার প্রেমিক পুরুষও আমি, তোমার জীবনের প্রথম পুরুষও আমি আর শেষ পুরুষও আমি। তোমার উপর শুধু আমার অধিকার, আমি ব্যতীত তুমি কাউরো না। পায়েল কিছু না বলে হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। আদিব চেঁচিয়ে বলে, ফোন দাও তোমার, এখনই তোমার জান নাকি ফানের ব্যবস্থা করছি, আর এর শেষ আমি দেখেই ছাড়ব। এই বলে পায়েলের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। অতঃপর পায়েলকে ছেড়ে দিয়ে কল লিস্ট চেক করতে থাকে। কল লিস্টে গিয়ে সে বোকা বনে যায়। হতভম্ব দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে। পায়েল তা দেখে উঁচু স্বরে হেসে উঠে। আদিব কিছুক্ষণ পায়েলের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বলে, তুমি এতক্ষণ এই নাম্বারে কথা বলছিলে? পায়েল কোনো মতে হাসি থামিয়ে মাথা নাড়ে। আদিব এইবার মাথায় হাত দিয়ে বসে, কেননা নাম্বারটা হচ্ছে 2400, মানে সিম কোম্পানির নাম্বার। আদিবের এইবার বুঝতে দেরি নেই পায়েল এতক্ষণ ওকে রাগানোর জন্যই এমন করেছে। আদিব পায়েলের দিকে কটমট দৃষ্টিতে তাকায়। পায়েল তা দেখে হেসে বলে, ইস কি বোকা নাই বানালাম। জীবনেও এত জান কাউকে বলেছি কি না সন্দেহ, যতটা না এই সিম কোম্পানিকে বলেছি। উফ। আদিব দাঁতে দাঁত চেপে বলে,
খুব মজা লাগছে তাই না? পায়েল দাঁত কেলিয়ে বলে। আবার জিগায়, এইসবের মানে? কাউকে বুঝালাম যে জামাইয়ের কাছ থেকে যদি ভালোবাসি না পাই তাহলে কিন্তু আমি বাইরে অন্য কাউরো কাছে গিয়ে ভালোবাসা খুঁজব। আদিব পায়েলের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে, যতই খুঁজো না কেন ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। কেননা আমার মতো করে কেউ কখনো তোমায় ভালোবাসতে পারবে না। পায়েল আদিবের বুকে মাথা রেখে বলে, তাহলে এই ভালোবাসার জন্য কি মানবিমান ভাঙ্গা যায় না? এইবারের মতো মাফ করে দাও না আমায়, প্লিজ। আদিব মুচকি হেসে পায়েলের কপালে ছোট এক চুমু দিয়ে বলে, মাফ করতে পারি কিন্তু এক শর্তে। পায়েল মাথা তুলে বলে, কি? আদিব মুচকি হেসে বলে, তোমায় কথা দিতে হবে যে তুমি পরবর্তীতে আমার কাছ থেকে আর কোনো কথাই লুকাবে না। যত যাই হোক না কেন আমাকে এসে সব বলবে। যদি পরবর্তীতে এমন করো তাহলে আমার মুখ দেখতে পাবে না তুমি। চিরতরের জন্য হারিয়ে যাব আমি। পায়েল আদিবকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এমন বলো না, আর কখনো আমি কোনো কথা লুকাবো না। কথা দিল ম। আদিব কিছু না বলে নিবিড়ভাবে পায়েলকে নিজের সাথে জড়িয়ে নেয়। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আজ 3 মাস হতে চলল। অ্যাক্সিডেন্টের পর আমি প্রায় 2 সপ্তাহ বাসায় ছিলাম। বাবা মাও 1 সপ্তাহ থেকে চলে যায়। এরপর আমি বাসায় বসেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। রিয়ান প্রতিদিনের নোটসই আমায় এনে দিত আর বুঝিয়ে দিত। এর মধ্যেও তিনি আমার খাবার আর মেডিসিনের খোঁজ নিতে ভুলতেন না। সবসময় খেয়াল রাখতেন আমার কি দরকার আর কি না। সে বলার আগেই সব হাজির করত। মাঝে মধ্যে আনিশা আর পায়েল এসেও দেখে যেত। অতঃপর সুস্থ হওয়ার কিছুদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষে বেশ কয়েকদিন আরামেই ছিলাম। রিয়ানের সাথে বেশ কয়েক জায়গায় ঘুরতেও গিয়েছিলাম। অতঃপর রেজাল্ট দেয়। মোটামুটি ভালো রেজাল্টই হয়। রিয়ানও বেশ খুশিই হয়েছিল। কিন্তু তাও আরো ভালো করে পড়তে বলেছেন আমায়। এর মধ্যে আমাদের মাঝে সেই কথাটা নিয়ে আর কোনো প্রসঙ্গ উঠেনি। প্রশ্নটা যেন সবকিছুর মাঝে চাপা পড়ে যায়। আর আমরা দুইজনও একে খুঁড়ে বের করিনি। বলতে গেলে দরকার বোধ করিনি। আজ 31st নাইট। সকলের বাসায় এই নিয়ে তোড়জোড় লেগে থাকলেও রিয়ানদের বাসায় এ নিয়ে কোনো তোড়জোড় নেই। এর মুখ্য কারণ আঙ্কেল নাকি এইসব পালন করা পছন্দ করেন না। এমনে তিনি অনেক মিশুক। সবকিছুতে তার উত্তর সর্বদা হ্যাঁই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তিনি বেশ কঠোর। তার মধ্যে 31st নাইট পালন করাটাও পড়ে। যার জন্য সকলেই 10টার মধ্যে খেয়ে উঠে পড়ি। আর যে যার রুমে চলে যাই। ঠিক 11:30 নাগাদ আমার দরজায় টোকা পড়ে। আমি তখন একটা উপন্যাস হাতে নিয়ে বসেছিলাম। ঘুম আসছিল না বিধায় উপন্যাস নিয়ে বসেছিল। দরজায় কড়া পড়তেই আমি উঠে দাঁড়াই। গায়ের চাদরটা ভালো মতো জড়িয়ে নিয়ে এগিয়ে যাই। দরজা খুলতেই রিয়ানকে দেখার সাথে সাথে আমার ভ্রুকুটি কুঞ্চিত হয়ে আসে। সে চাপা কণ্ঠে বলে, রেডি হয়ে নাও, বাইরে যাব। আমি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করি, কই? গেলেই জানতে পারবে। এখন জলদি রেডি হয়ে নাও তো। এন্ড নো মোর ওয়ার্ডস। আমি চেয়েও আর কিছু বলতে পারলাম না। অতঃপর চট জলদি রেডি হয়ে নিলাম। গায়ে চাদরটা ঠিক করতে করতে রিয়ানের সামনে গিয়ে দাঁড়াই। রিয়ান আমার হাত ধরে ধীর পায়ে দরজার দিকে যেতে থাকে। এমন সময় আন্টি সামনে পড়ে যায়। সম্ভবত তিনি পানি খেয়ে উঠেছেন। তাকে দেখার সাথে সাথে রিয়ান আমার হাত ছেড়ে দেয়। আন্টি কিছুক্ষণ আমাদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে রিয়ানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, এত রাতে কই? রিয়ান মিষ্টি হাসি হেসে বলে, আর কই? রেনু আন্টি হালকা হেসে বলে, ওকে নিয়ে যাচ্ছিস?
রিয়ান মাথা দুলায়। আন্টি হেসে বলে, আচ্ছা যা, বেশি রাত করিস না। এইবার তুই কিন্তু একা না। রাত করা এইভাবেও ঠিক হবে না। রিয়ান আন্টিকে মৃদু কণ্ঠে বলে, বাবাকে ম্যানেজ করে নিও। কেমন? আন্টি হেসে বলে, সে তো প্রতিবারই করি। নতুন কি? রিয়ান আন্টিকে সাইড দিয়ে জড়িয়ে ধরে বলে, লাভ ইউ মা। এই বলে রিয়ান আমাকে বাইরে নিয়ে আসে। গাড়ি এসে থামে একটা ব্রিজের উপর। ব্রিজটা বেশ নির্জন। পরিবেশটা একদম থমথমে। বাইরে হিম শীতল বায়ু বইছে। পানির থই থই শব্দ ভেসে বেড়াচ্ছে চারদিকে। মাথার উপর মস্ত বড় চাঁদ। সে চারদিকে তার স্নিগ্ধ আলো বিতরণ করছে। মন ভালো করার মতো পরিবেশ একটি। রিয়ান গাড়িতে থাকা অবস্থায় কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়। আমি বারবার এমন করার কারণ জানতে চাইলেও সে কিছু বলেনি, বরং এক ধমক দিয়ে চুপ করিয়ে দেন। অতঃপর আমায় নিয়ে বের হন। আমার হাত ধরে অতি সাবধানে কোথায় যেন নিয়ে যায়। অতঃপর বেশ কিছুক্ষণ নীরব থাকে। একটু পর আমার চোখের কাপড় আলগা করে ধরে আমার কানের কাছে মুখ এনে মৃদু কণ্ঠে বলে, 3, 2, 1। সাথে সাথে তিনি আমার চোখ খুলে দেন। কানে ভেসে আসে বিকট বিকট শব্দ। আমি ঝাপসা চোখে উপরে তাকাই। রঙিন আলো চোখে পড়ে। অতঃপর সব পরিষ্কার হতেই আমি থমকে যাই। পুরো আকাশ জুড়ে হচ্ছে রঙেবেরঙের আতশবাজি। সাথে উড়ে চলেছে অজস্র ফানুস। সবকিছু মিলিয়ে যেন ফুটে উঠেছে রংতুলিতে আঁকা এক আকাশ। মনে হচ্ছে অন্ধকারে আলোর মেলার। নিচে শহরের ঝিকিমিকি আলো। তার মাঝ দিয়ে বুক চিরে বয়ে চলেছে নদী। আকাশের মনোরম দৃশ্যের প্রতিফলন হচ্ছে যে নদীর পানিতে, যার ফলে পানিটা দেখাচ্ছে রঙিন আর ঝলমলে। হিমবায়ুর ছোঁয়া বাড়িয়ে দিচ্ছে ভালো লাগা। আমি মুগ্ধ চোখে আকাশের পানে তাকিয়ে আছি। সবকিছু উপভোগ করছি। এমন সময় রিয়ান আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে, হ্যাপি নিউ ইয়ার রিউ পাখি। রিউ পাখি নামটি শোনার সাথে সাথে শরীরের মধ্যে কেমন শিহরণ তৈরি হয়ে যায়। ঠোঁটের কোণে ফুটে উঠে মিষ্টি হাসি। রিয়ান সাধারণত আমায় রিউ পাখি বলে ডাকে না, হুটহাট করে ডেকে উঠে। আর সেই মুহূর্তটি হয় অতুলনীয়। আমি রিয়ানের দিকে ঘুরে মিষ্টি সুরে বলি, হ্যাপি নিউ ইয়ার ডাক্তার রিয়ান। রিয়ান আমার দিকে ছোট চোখে তাকিয়ে থেকে মিষ্টি হাসি উপহার দেয়। তারপর আমার পাশে রেলিংয়ে 2 হাত ভর দিয়ে দাঁড়ায়। শূন্য দৃষ্টিতে তাকায় আকাশের পানে। আমিও ঘুরে দাঁড়াই। আর স্নিগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়ে রই। পুরো আকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ফানুস। দূর আকাশে দেখা যাচ্ছে রঙেবেরঙের আতশবাজি। লাউড মিউজিকের বিটগুলো কানে এসে বাড়ি খাচ্ছে, যা মুহূর্তেই পুরো ভালো লাগাটাকে তেতো করে দিচ্ছে। মিউজিকটা একদম বেমানান লাগছে। নিরিবিলি পরিবেশ হলে কতটাই না ভালো হতো। এইসব ভাবতে ভাবতেই রিয়ান বলে, এইদিকে আজ বেশি শোরগোল। একটু নিরিবিলি দিকে যাবে? এত শোরগোল ভালো লাগছে না। আমি সাথে সাথে সম্মতি জানাই। সে আমায় নিয়ে গাড়িতে উঠে পড়ে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামে শহর থেকে একটু দূরে। গাড়ির ভিতর থেকেই বুঝতে পারছি বেশ গাছগাছালি আছে চারপাশে। আমি রিয়ানের দিকে তাকাতেই সে আমায় চোখের ইশারায় নামতে বলে আমিও বিনা বাক্যে নেমে পড়ি। তারপর চারপাশে চোখ বুলাতে থাকি। হাইওয়ের মতো খোলা লম্বা চওড়া রাস্তা। রাস্তার মাঝে সিমেন্ট দিয়ে বাঁধানো বেড়া, যা রাস্তাকে 2 ভাগে বিভক্ত করছে। এর মধ্যে বিভিন্ন ধর্মী গাছ লাগানো। রাস্তার 2 পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। মাথার উপর খোলা আকাশ। তার মধ্যে ঝলঝল চাহনিতে চেয়ে আছে চাঁদটি। হিম শীতল বায়ুর ছড়াছড়ি চারদিকে।
মুহূর্তেই মনটা সতেজ আর ফুরফুরে হয়ে যায়। একটু পরই রিয়ান আমার পাশে এসে দাঁড়ায়। আমি রিয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, এইটা কোনো জায়গা? জায়গাটা বেশ নিরিবিলি। রিয়ান গাড়ির সাথে হেলান দিয়ে বলে, পূর্বাচল ৩০০ ফিট। সুন্দর না জায়গাটা? আমি মাথা দুলিয়ে সে সম্মতি জানাই। আমি সামনের দিকে তাকাতেই হুট করে রিয়ান আমার চুলের ব্যান্ড টেনে খুলে ফেলল। সাথে সাথে পিঠ অবধি চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমি অবাক চোখে তার দিয়ে তাকাতেই সে কাট কাট গলায় বলে, এতক্ষণ পেতনি পেতনি লাগছিল, আর তোমাকে না পেতনি রূপে ভালো লাগে না, তাই তোমায় রাক্ষসনীতে কনভার্ট করলাম। আমি কটমট দৃষ্টিতে তাকিয়ে বলি, আর আপনাকে সবসময়ের মতোই খারুশ লাগছে। হুহ। আমি ভেবেছিলাম আমার কথা শুনে রিয়ান রেগে যাবে, কিন্তু সে আমায় অবাক করে দিয়ে মৃদু শব্দ করে হেসে উঠেন। চাঁদের স্নিগ্ধ আলোয় তার মুখটা ঝলঝল করছে। তার হাসিটা দেখা মাত্র আমার রাগ উবে যায়। আমিও মিষ্টি হাসি হেসে দেই। তারপর হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিয়ে কানে গুজে দেই। একটু পর রিয়ান বলে, এইখানেই দাঁড়িয়ে থাকবে নাকি একটু হাঁটবে? চলুন হাঁটি। অতঃপর দুইজন পাশাপাশি খোলা রাস্তায় হাঁটতে শুরু করি। আমি হাঁটতে হাঁটতে রিয়ানকে জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি যে আন্টিকে বললেন প্রতিবারের মতো আঙ্কেলকে সামলে নিতে, তা কেন বললেন? আমার জানা মতে আপনি তো এত বছর সিডনিতে ছিলেন, সেখান থেকেই নিজের স্টাডি শেষ করে দেশে ফিরেছিলেন। তাহলে? রিয়ান আমার কপালে টোকা মেরে বলে, স্টুপিড! আমি কি সারা জীবন সিডনিতে ছিলাম নাকি? ইন্টার কমপ্লিট করার পর বাকি এডুকেশনের জন্য সিডনি গিয়েছিলাম। আমি রিয়ানের দিকে তাকিয়ে বলি, তাহলে কি আগে এইখানে আসতেন? রিয়ান মাথা দুলায়। মৃদু কণ্ঠে বলে, অষ্টম শ্রেণীতে থাকতে বাবা ব্রিজের ওই দিকটায় বাসা ভাড়া নিয়েছিলেন, কারণ তখন আমাদের বর্তমান ফ্ল্যাটের কাজ চলছিল বলে। তো সেখানে থাকা অবস্থায় আমি সাইকেলিং করা শিখি। নতুন নতুন শিখছিলাম, তাই শখ করে যখন তখন বেরিয়ে পড়তাম। রাত ৮টা কি ৯টা পর্যন্ত সাইকেলিং করে ঘুরে বেড়াতাম। বাবা মা কখনোই আমাকে কোনো কিছুর জন্য বাধা নিষেধ দেননি বলে রাত পর্যন্ত সাইকেলিং করতে পারতাম। শুরু দিকেই ব্রিজটা বেশ পছন্দের জায়গা ছিল। দশম শ্রেণী পর্যন্ত ওই দিকটাই বেশি থাকতাম। অতঃপর ইন্টারে উঠার পর এই দিকটায় আসি। ভালো লাগে খুব। সেই থেকে যখন কিছু ভালো লাগতো মা তখন বেশিরভাগ রাতে বের হয়ে এইখানে এসে পড়তাম। হয়তো ব্রিজে সময় কাটাতাম, নাইলে এইখানে। ওই সময় মাকে বলে আসতাম যাতে টেনশন না করে, প্লাস বাবাকে সামলে নেয়। বাবা আবার এত রাতে বের হওয়া পছন্দ করতেন না, তাই লুকিয়েই বের হতাম। তো এমনই একদিন 31st নাইটে বের হয়েছিলাম। তখনই এই মনোরম দৃশ্য দেখতে পাই। এরপর যতদিন বাংলাদেশে ছিলাম 31st নাইটে এইদিকে আসতাম। এইটা কখনো মিস হয়নি। অতঃপর সিডনিতে যখন যাই তখন আর আসা হয়নি। আবার বাংলাদেশে যখন ফিরে আসি আবার এই অভ্যাসটা শুরু হয়ে যায়। আমি সব শুনে কিছুক্ষণ চুপ থেকে বলি, সিডনিতে 31st লাইট কিরকম হয়? রিয়ান পকেটে হাত গুজে বলে, এক জাঁকজমকপূর্ণ। বলতে গেলে গ্র্যান্ড ভালো। সেখানে রাত 12টা বাজতেই সিডনি হারবার ব্রিজে ফায়ারওয়ার্ক আতশবাজি ডিসপ্লে হতো। তাও আমার এমন তেমন নয়, একদম গ্র্যান্ড ভালো। পুরো ওয়ার্ল্ডের বেস্ট ফায়ারওয়ার্ক ডিসপ্লে হয় সেখানে। দূরদূরান্ত থেকে মানুষ আসতো এই ডিসপ্লে দেখার জন্য। এতটা মোহনীয় ছিল সেটা। সেই সাথে পাবগুলোতে সকাল পর্যন্ত পার্টি তো থাকতই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি, পার্টিতে কি কি হতো? রিয়ান একটু নড়েচড়ে বলে, এই তো নাচগান, ড্রিঙ্কস করা, আড্ডা দেওয়া। ব্লাহ ব্লাহ।
আমার মনে হুট করে প্রশ্ন করে বসি, আপনি কি এই সব পার্টিতে গিয়েছেন কখনো? রিয়ান আমার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে বলে, তা গিয়েছি কয়েকবার। আমি অস্বস্তি ভরা কণ্ঠে জিজ্ঞেস করি, সেখানে মেয়েরা ছিল? রিয়ান আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কি যেন ভেবে হালকা হেসে বলে, ছিল তো অবশ্যই, না থাকার তো কারণ দেখছি না। আর যারা যারা আসতো সবই ছিল একদম হুরদের মতো, যেন আসমান থেকে নামা ডানাকাটা পড়ি। কথাটা শোনার সাথে সাথে আমি রিয়ানকে ভয়ঙ্কর প্রশ্ন করে বসি, আপনার গার্লফ্রেন্ড ছিল? রিয়ান বাঁকা চোখে আমার দিকে তাকিয়ে দুষ্টু হাসি হেসে বলে, তা তো ছিল। এত বছর দেশের বাইরে ছিলাম, তাও একা। বাবা মা কেউ ছিল না সঙ্গ দেওয়ার, একটা দুইটা গার্লফ্রেন্ড তো রাখতেই হয়। কাজের কাজ হলো, সাথে টাইম পাসও হলো। কি বলো? আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। নিমিষেই মনটা খারাপ হতে গেল। প্রচণ্ড কান্না পেতে লাগলো আমার। জানি না কেন, শুধু মনে চাচ্ছে হাত পা ছড়িয়ে কান্না করতে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নুয়ে হাঁটছি আর নিজের কান্না থামানোর চেষ্টা করছি। এমন সময় রিয়ান থেমে যায়। আমি তার থামা দেখে নিজেও থেমে যাই। রিয়ান কিছু না বলে আমার হাত ধরে টান দিয়ে নিজের বুকের কাছে নিয়ে এসে আচমকাই জড়িয়ে ধরে। তার বুকের উপর এসে পড়তেই আমি হতভম্ব হয়ে যাই। অতঃপর বুঝতে পেরে চুপ করে রই। এক সময় কান্না আটকাতে না পেরে কেঁদে দেই। রিয়ান আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আরে আমি মজা করছিলাম রিউ পাখি। আমার কোনকালেই কোনো গার্লফ্রেন্ড ছিল না। এমনকি আমার ওই দেশের কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। বরং ওদের প্রতি ছিল এক রাশ বিরক্তি। কেননা কেউ আমার টাইপের ছিল না। তার উপর সবাই ছিল কেমন গায়ে পড়া টাইপ, যা আমার একদমই পছন্দ ছিল না। কিন্তু এইটা বলবো না যে আমি কখনো তাদের দিকে চোখ তুলে তাকাইনি। আফটার অল আমিও তো ছেলে মানুষই। আমি কান্না জড়িত কণ্ঠেই বলি, এইসব আমায় কেন বলছেন? আমি কি জানতে চেয়েছি? রিয়ান মুচকি হেসে বলে, তা আমি কখন বললাম? আমি তোমাকে জানানোর জন্য এই কথাগুলো বলছি। আমি তো এইভাবেই কথাগুলো বলছি। এখন কথাগুলো যদি তুমি শুনো তাহলে এইটা কি আমার দোষ? আমি নাক টানতে টানতে বলি, আপনি খুব খুব খারাপ। রিয়ান হেসে বলে, আর কি শুনি? নির্লজ্জ, বেশরম, খারুশ। ঘুরে ফিরে আবার ওই খারুশি। থু। রিয়ান এইবার আমাকে সোজা করে দাঁড় করিয়ে আমার মুখের পানে তাকায়। হলদে ফর্সা মুখটা কেমন লাল হয়ে গিয়েছে। গোল গোল গাল দুটো আর নাকের ডগা তো একদম টুকটুকে লাল। চাঁদের স্নিগ্ধ আলো মুখের উপর পড়তেই চোখের পানিগুলো চিকচিক করে উঠছে। সরু ঠোঁটগুলো মৃদু কাঁপছে। রিয়ান আলতো হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বলে, তোমার এই হরিণী চোখ শুধু ঘায়েল করতে জানে, ঘায়েল হতে নয়। আর এমনেও কান্নাতে তোমায় একদম মানায় না, বুঝলে? নেক্সট টাইম যাতে তোমায় কাঁদতে না দেখি। না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি চুপচাপ মাথা দুলাই। সে মুচকি হেসে বলে, চা খাবে? সামনেই একটা টং ঘর আছে, সেখানের মালাই চা অনেক ভালো। আমি স্মিত হেসে বলি, চলুন। বিছানায় শটান হয়ে শুয়ে আছে আনিশা। মোবাইলটা মুখের উপর ধরে আছে। মারুফ একের পর এক মেসেজ করেই চলেছে, কিন্তু আনিশা রিপ্লাই দিচ্ছে না। প্রথম দিকে অনেকবার ফোন করেছিল সে, কিন্তু আনিশা ধরে। অতঃপর শুরু হয় মেসেজ দেওয়া। আনিশার ইচ্ছা থাকা সত্ত্বেও মেসেজ দিতে পারছে না। সে যে নিরুপায়। সে নির্বাক ভঙ্গিতে শুধু মোবাইল স্ক্রিনে তাকিয়ে থেকে মেসেজগুলো পড়ছে। এত মেসেজ দিয়েছি, একটির তো উত্তর দাও। আর কত পোড়াবে আমায়? আচ্ছা, সত্যি কি আমার জন্য তোমার মনে কোনো অনুভূতি নেই বলো?
আমার ভালোবাসা কি তোমার কাছে এতই ঠুকনো? কিছু তো একটা বলো। ড্যাম ইট। এরপর বেশ কিছুক্ষণ কোনো মেসেজ আসেনি। অতঃপর আনিশা মোবাইল রাখতে নিলেই মারুফ মেসেজ করে, এখন তো তোমার পিছে ঘুরছি বলে দাম দিচ্ছ না, আমার ভালোবাসার উপলব্ধি করতে পারছো না। যেদিন হারিয়ে যাব সেই দিন বুঝবে আমার ভালোবাসাটা। সময় থাকতে নিজের জিনিস আঁকড়ে নাও শ্যামলতা। এমন না হয় যে তুমি আঁকড়ে ধরার আগেই তা বহুত দূর চলে যায়। তখন কিন্তু আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। অবশেষে এতটুকুই বলতে চাই, ভালোবাসি তোমায় শ্যামলতা। মেসেজটি পড়ে আনিশা আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না। হু হু করে কেঁদে উঠে। অতঃপর মনে পড়ে পাশেই ওর বোন নিশু ঘুমিয়ে আছে। কান্নার আওয়াজ ওর কানে গেলে নির্ঘাত উঠে যাবে। তাই সে দুই হাত দিয়ে মুখ চেপে কাঁদতে থাকে। একসময় তার হেঁচকি উঠে যায়। আনিশা কোনো মতে নিজেকে সামলে নিতে থাকে, কিন্তু তাও চোখ দিয়ে অনাব্রত পানি পড়তেই থাকে। নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে। পায়েল বারান্দায় দাঁড়িয়ে আতশবাজি দেখছে। এমন সময় পিছন থেকে কেউ ওর কোমর জড়িয়ে ধরে। পায়েল প্রথমে চমকে উঠে, অতঃপর বুঝতে পারে এ কেউ নয় বরং আদিব। আদিব পায়েলের কাঁধে থুতনি রেখে বলে, আমার বউটা বুঝি ভয় পেয়ে গিয়েছিল। পায়েল আদিবের বুকের উপর ভর দিয়ে বলে, এইভাবে হুট করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলে যে কেউ ভয় পাবে। আদিব দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, তাই নাকি? পায়েল আদিবের পেটে আলতো করে গুথা দিয়ে বলে, একদম সাধু সাজবে না তো। আদিব মুচকি হেসে পায়েলের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, হ্যাপি নিউ ইয়ার প্রেয়সী। পায়েল মিষ্টি হাসি হেসে বলে, হ্যাপি নিউ ইয়ার মিস্টার হাজবেন্ড। আদিব পায়েলকে ছেড়ে দিয়ে নিজের পকেট থেকে একটা বেলি ফুলের মালা বের করে পায়েলের সামনে ধরে বলে, পরিয়ে দেই? জিজ্ঞেস করা লাগে বুঝি? আদিব হালকা হেসে পায়েলের হাত খোপা করা চুলে বেলি ফুলের মালাটা গুজে দেয়। অতঃপর পায়েলকে সামনে ঘুরিয়ে ওর কপালে ভালোবাসার পরশ নিয়ে বলে, ভালোবাসি প্রেয়সী। পায়েল মিষ্টি হাসি হেসে বলে, আমিও। দেখতেই দেখতে নতুন বৎসরের আমেজ চারদিকে ছড়িয়ে পড়ে। নতুন কিছু প্রতিজ্ঞা, প্রত্যাশা, স্বপ্ন ও উদ্যোগ নিয়ে শুরু হয় বৎসরটি। ছোটদের মাঝে ছড়িয়ে পড়ে বই উৎসবের উল্লাস। কতই না উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে নতুন বইগুলোকে বরণ করে নেওয়ার। বড়রাও ফুরফুরে মনে শুরু করে নতুন বৎসরের নতুন যাত্রা। বৃদ্ধরা আরও মগ্ন হয়ে পড়ে আল্লাহ তায়ালার ইবাদাতে। এমনটাই হয় আমাদের দেশের নতুন বছরের শুরু। নতুন বছরের প্রথম সপ্তাহ চলছে। ধীরে ধীরে নতুন বছরের আমেজ নিভু নিভু হয়ে আসছে, কিন্তু সেই দিকে এখন কাউরও ধ্যান নেই। সকলেই মগ্ন নতুন উৎসবটি বরণ করে নেওয়ার। আর সেই উৎসবটি হচ্ছে সাকরাইন অথবা সাক্রান্তি। অনেকে আবার ঘুড়ি উড়ানো উৎসবও বলে। অঞ্চলভেদে এক এক জন এক এক নামে চিহ্নিত করে। নাম ভিন্ন হলেও এই উৎসবটি কম বেশি সকলেই উদযাপন করে। তখন ঘুড়িময় আকাশ জুড়ে আলোর ঝলক ফুলকি দিয়ে উঠে। এর বিশেষ প্রভাব দেখা যায় পুরান ঢাকার দিকে। উৎসবটি আসতে এখনো বেশ কয়েক দিনই বাকি, কিন্তু তাও এখন থেকেই খোলা আকাশে রঙেবেরঙের ঘুড়ি এই দিক সেই দিক ছুটাছুটি করতে দেখা যাচ্ছে। মুক্ত পাখির মতো দানা ঝাপটে স্বাধীনভাবে উড়ে চলে সে। অনেক সময় দুই পিঁপড়ের কথা কাটাকাটির মতো দেখা যাচ্ছে দুইটি ঘুড়ির মাঝে। অবশেষে মনে হচ্ছে কেউ একজন কথায় না পেরে কেটে গড়িয়ে পড়ছে ভূপৃষ্ঠের বুকে। কি স্নিগ্ধই না সেই দৃশ্য! এর মধ্যে যেন লুকিয়ে আছে আরেক আনন্দ। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে এইসব মুগ্ধ দৃষ্টিতে দেখছি আর পর্যবেক্ষণ করছি। বিকেলের নরম হয়ে আসা সূর্যের এক ফালি রোদ এসে পড়ছে মুখের উপর। এতে বিরক্ত নয় বরং আরামই লাগছে।
মন চাচ্ছে এই রোদটুকে হাতে মুষ্টি বদ্ধ করে সারা গায়ে মাখিয়ে নেই। আমি যখন এইসব ভাবছি তখনই ছাদের কার্নিশে বসে থাকা কাকের কর্কশ ডাকে চমকে উঠি। বড় বড় চোখ করে তার দিকে তাকাতেই সে ফুরুত করে উড়ে যায়। তা দেখে হালকা হাসি। এমন সময় হাতের মুঠোফোনটি ক্রিং শব্দ করে বেজে উঠে। সাথে সাথে ভ্রুকুটি কুঞ্চিত হয়ে আসে। আমি ফোন তুলতেই দেখি বাবা ফোন করেছে। আমি চটজলদি ফোনটা তুলে নেই। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম আম্মু। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? বাবা শুকনো গলায় বলে। এই তো। বাবার কণ্ঠস্বর কিছুটা বিচলিত আর শুকনো শোনাচ্ছে বলে আমি জিজ্ঞেস করি, তোমার কি কিছু হয়েছে? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? বাবা আমতা আমতা করে বলে। না মানে? আমি জোর গলায় বলি, বল। মন কেমন কু ডাকছে রে। কাল রাতে তোকে নিয়ে বড্ড খারাপ স্বপ্ন দেখেছি। দেখেছি তুই রক্তাক্ত অবস্থায় পড়ে আছিস। বাবা ওটা একটা স্বপ্ন ছিল। তুমি খামাখা চিন্তা করছো। এই দেখ আমি ঠিক আছি, তোমার সাথে কথাও বলছি। সে আর কতদিন? যে কোনো সময় ওরা তোর খোঁজ পেয়ে যাবে। তারপর আমার স্বপ্নটাই তো সত্যের রূপ ধারণ করবে। তাহলে তুমি এখন কি চাইছো? ওদের ভয়ে ঘরবন্দি হয়ে যেতে বলছো নাকি পালিয়ে বেড়াতে বলছো? আমি চাইছি ওরা যা চায় তা তুই দিয়ে দে মা। আমি পারবো না নিজের মেয়ের লাশ কাঁধে চড়াতে। এতটা শক্ত আমি নই। স্বার্থপর হয়েও না আব্বু। এমন তোমায় মানায় না। আচ্ছা আগে তুমি শান্ত হও আর ঠান্ডা মাথায় ভাব। আমি যদি ওদের কথা মেনেও নেই তাহলে কি তারা আমায় ছেড়ে দেবে বলে ভাবছো? কোনোদিনও না। তুমি জানো না ওরা কতটা হিংস্র। কিছু পাক আর নাই পাক তারা আমায় মারবে। মোরাল অফ দ্য স্টোরি, আমার মৃত্যু নিশ্চিত। তো সেখানে ওদের কথা মেনে নেওয়ার কোনো যুক্তিই হয় না। তোর কি একটুও ভয় করে না? সত্যি বলবো, আমারও ভয় করে। অনেক ভয় করে। কিন্তু নিজের জন্য না। যারা আমায় ভালোবাসে, আমার আশেপাশে সবসময় থাকে তাদের জন্য। আমার যা হওয়ার হবে, কিন্তু যদি তাদের উপর কোনো আঘাত হানা দেয় তাহলে আমি সহ্য করতে পারবো না। বিশেষ করে মা, তুমি আর রি। কি যেন ভেবে আমি থেমে গেলাম। চুপ করে রইলাম। অতঃপর বললাম, আব্বু তুমি যত তাড়াতাড়ি সত্য মেনে নিবে ততই তোমার জন্য ভালো হবে। ভুলেও যেও না দাদু তোমায় কি শিক্ষায় বড় করেছে। একজন আর্মি অফিসারের ছেলে হয়ে তোমার মুখে এমন ভীতু ধরনের কথা মানায় না। আমার অনুভূতি তুই এখন বুঝবি না। যখন মা হবি তখন বুঝবি এই অনুভূতিগুলোর কথা। নিজের সন্তান ঝুঁকির মধ্যে আছে জেনেও আমি কিছু করতে পারছি না। নিজেকে কি পরিমাণ অসহায় লাগছে তা তোকে কিভাবে বুঝাই। একদিকে মৃত বাবার প্রতি আমায় দায়বদ্ধতা, আরেকদিকে সন্তানের প্রতি আমার কর্তব্য। একজনের প্রতি দায় পালন করতে গিয়ে আরেকজনের কর্তব্য থেকে পিছিয়ে যাচ্ছি। হিমশিম খাচ্ছি। আমার চেয়ে অসহায় কে আছে বল এই দুনিয়ায়? আসলে সব দোষ আমারই। আমার জন্যই আজ সব হচ্ছে। না আমি। তোমার এইখানে কোনো দোষ নেই। সবই নিয়তির লিখা। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আর কে বলেছে তুমি হিমশিম খাচ্ছ? তুমি দুই দায়িত্ব খুব ভালোভাবে পালন করছো বুঝলে। কোনো কমতি নেই এতে। ফোনের অপর পাশ থেকে শুধু দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার শব্দ পাওয়া গেল। বাবা নরম কণ্ঠে বলে, এতটুকুই বলবো, নিজের খেয়াল রাখিস। একটু সাবধানে চলিস। কখন কি হতে পারে তা বলা দেয়। তুমিও নিজের খেয়াল রেখ। সাথে মায়েরও। আর এই সব চিন্তা করে নিজের বিপি বাড়িও না। আল্লাহ ভাগ্যে যা লিখবেন ঠিক তাই হবে।
আর কিছু বলতে পারলাম না। ফোন কেটে দিল ম। একটু আগের ফুরফুরে মনটা নিমিষেই বিষিয়ে গেল। মুখটা মলিন হয়ে এলো। আমি দূর আকাশে তাকাতেই দেখতে পেলাম একটা ঘুড়ি নিচে পড়ে যাচ্ছে। সম্ভবত কাটা পড়েছে। আমি এক ধ্যানে সেই দিকে তাকিয়ে থেকে আনমে বলি, আমার অবস্থাও কি এই ঘড়ির মতো হবে? এখন তো উড়ন্ত আকাশে ডানা মেলে উড়ছি। কখন কোনো সময় এমন ঝরে পড়ি কে জানে। কিন্তু ঘুড়ির এই কাটা পড়া থেকে একজন তাকে বাঁচাতে পারে। আর সে হচ্ছে যার কাছে নাটাই আর সুতোর টানটা আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার জীবনের নাটাই ও সুতোটা কার হাতে? বাবার কাছে নাকি রিয়ানের কাছে নাকি আমার কাছেই? জীবন বড্ড রহস্যময়। পদে পদে সে তার রহস্য ভেদ করে। একে বুঝা বড় দায়। জীবনে কখন কোনো মোড় চলে আসে কে জানে। আমি শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রই। সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম আকাশের অন্তরে। কানে মাগরিব আজানের প্রতিধ্বনি এসে বাড়ি খাচ্ছে। চারদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। তারই সাথে আমার জীবনেও। সাত সকাল ডোরবেলা দরজার বেল বেজেই চলেছে। কিন্তু কেউ দরজা খুলছে না। আনিশা রুমে বসে পড়ছিল। আজ ক্লাস নেই তার। তাই নতুন ইয়ারের বইগুলো একটু পড়ছিল। এমন সময় অনবরত ডোরবেলের আওয়াজ শুনে সে অতিষ্ঠ হয়ে ওঠে। পাশে তাকাতেই দেখে নিশু বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। ডে শিফটে স্কুল হওয়ার যেই লাভ আর কি। দের সকাল পর্যন্ত নিশ্চিন্তে ঘুমানো যায়। আনিশা কাট কাট গলায় নিশুকে কয়েকবার বলল উঠে দরজা খোলার জন্য। কিন্তু সে তো ঘুমে বিভোর। আনিশা নিশুর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আর বিড়বিড় করতে থাকে। পড়ার সময় যত যায় ঝামেলা। উফফ। রুম থেকে বেরিয়ে আনিশা চারদিকে চোখ বুলাতে থাকে। বাবা গোসলে গিয়েছে। তার আবার সকাল সকাল গোসল করার অভ্যাস। মা হয়তো রান্নাঘরে ভাত নামাচ্ছেন। যার জন্য তৎক্ষণাৎ তা রেখে আসতে পারছেন না। আনিশা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দরজার দিকে চলে যায়। দরজার খোলার সাথে সাথে যাকে দেখতে পায় তাকে তার মাথায় বাজ পড়ে। চোখ দুইটো রসগোল্লার মতো বড় হয়ে যায়। এই বুঝি বেরিয়ে আসবে। হুট করেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। ভয় ঢোক গিলতে থাকে। মনের মধ্যে অজানা ভয় জমতে শুরু করে। সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এইখানে? আনিশা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে দরজার দিকে চলে যায়। দরজার খোলার সাথে সাথে যাকে দেখতে পায় তাকে তার মাথায় বাজ পড়ে। চোখ দুইটো রসগোল্লার মতো বড় হয়ে যায়। এই বুঝি বেরিয়ে আসবে। হুট করেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। ভয় ঢোক গিলতে থাকে। মনের মধ্যে অজানা ভয় জমতে শুরু করে। সে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি এইখানে? সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি একটু কাট কাট গলায় বলে, হ্যাঁ আমি এইখানে। কেন তোমার এইখানে আসা বারণ নাকি? না না আন্টি সেটা মিন করেনি। জানাই আছে তুমি কি মিন করেছ। এই বলে তিনি ভেংচি কাটেন। আনিশা সাথে সাথে মাথা নয়ে মনে মনে বলে, এ আবার কি চায় এখন? সব কথাই তো মানছি তার। দা মারুফের কাছ থেকে তো যথেষ্ট দূরত্ব বুঝিয়ে রেখেছি, তাকে অবহেলা করছি, বারবার ফিরিয়ে দিচ্ছি। তাহলে আবার নতুন কি ড্রামা করতে এসেছেন উনি? এমন সময় সেই মহিলাটি গলা একটু উঁচু করে বলে, আজব তো। আমাকে কি আজ দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? বাড়িতে মেহমান আসলে বুঝি তোমরা এমনই করো। ভদ্রতা শিখনি। আনিশা চটজলদি বলে উঠে, সরি আন্টি, খেয়াল করিনি। ভিতরে আসুন। ওই বলে দরজা থেকে একটু দূরে সরে দাঁড়ায়। মহিলাটি বাসার ভিতর ঢুকে চারদিক তাকিয়ে একবার ভালো মতো দেখে নেয়। মাঝারি আকারের ফ্ল্যাট।
দরজা থেকে 6 হাত দূরেই ডান দিকে একটি রুম আছে। একটু সামনে এগুলেই ড্রয়িং ও ডাইনিং একসাথে। সামনের দিকে সোফা আর টিভির ট্রলির উপর টিভি রাখা। এর মাঝে ছোট একটি সেন্টার টেবিল। এর থেকে 4-5 হাত দূরেই খাওয়ার টেবিল। তার থেকে কিছু হাত দূরেই শোকেস, যেটাতে বিভিন্ন ধরনের কাচের জিনিস সাজানো। ডাইনিং এর পশ্চিম দিকে আরেকটি রুম। তার সাথে দেয়াল ঘেঁষে একটু ভিতরের দিকে আরেকটা রুম। উত্তর দিকে রান্নাঘরের দরজাটি। মহিলাটি চারদিকে চোখ বুলিয়ে সোফার দিকে চলে যান। আনিশা দরজা লাগিয়ে তার পিছু পিছু যায়। মহিলা সোফায় বসতেই আনিশা জিজ্ঞেস করে, আন্টি কি নিবেন, ঠান্ডা বা গরম? মহিলাটি সরু চোখে আমার দিকে তাকিয়ে বলে, যাক তাহলে, সামান্য হলেও মেনারস আছে। তা আমাকে এক গ্লাস পানি দিলেই হবে। আনিশা দৌড়ে শোকেসের দিকে যায়। ওইখান থেকে ভালো দেখে একটা গ্লাস বের করে রান্না ঘরের দিকে যায় তা ধোয়ার জন্য। আনিশার মা রোকসানা বেগম তখন ভাত ঝরানোর জন্য বসিয়েছেন। নিজের হাত কাপড়ে মুছতে মুছতে বলেন, কে এসেছে রে মা? আনিশা গ্লাস ধুতে ধুতে বলে, পরে বলছি, আপাতত কিছু নাস্তার ব্যবস্থা করো তো। রোকসানা বেগম সরু দৃষ্টিতে তার দিকে তাকায়। অতঃপর কেমন খচখচ করতে করতে নাস্তায় দেওয়ার মতো বাসায় কি আছে তা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। আনিশা দ্রুত খালি গ্লাসটি পানি ভর্তি করে একটা ট্রেতে নিয়ে যায় সেই মহিলার কাছে। আনিশা তার সামনে গিয়ে পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দেয়। মহিলাটি গ্লাসে একটি চুমুক দিয়ে বলেন, তোমার বাবা মা কোথায়? বাসায় আছে তো। সাথে সাথে আনিশা ভয় জমে যায়। সে ভয়ার্ত চোখে সেই মহিলার দিকে তাকায়। মনে মনে, বাবা মাকে কেন চাইছেন তিনি? কি করতে চাইছেন তিনি? আমার মনে অশান্তি সৃষ্টি করে কি তার মন ভরেনি যে এখন বাসা পর্যন্ত এসে পড়েছেন? আর কি চাই এই মহিলার যার জন্য একদম আমার বাসা পর্যন্ত এসে পড়েছেন তিনি? অতঃপর মহিলার কর্কশ কণ্ঠ কানে আসতেই আনিশা নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। কি জিজ্ঞেস করছি? তোমার বাবা মা বাসায় আছে? আনিশা কাপা কাপা কণ্ঠে বলে, জি আছে। যাও তাদের ডেকে নিয়ে আসো তাদের। আনিশা ঢোক গিলে করে বলে, কেন জানতে পারি? বিয়ের দাওয়াত দিতে এসেছি তাদের। আর কিছু? সাথে সাথে আনিশার বুক মোচড় দিয়ে উঠে। মনে পড়ে যায় মারুফের সেই কথাটি, এখন তো তোমার পিছে ঘুরছি বলে দাম দিচ্ছ না, আমার ভালোবাসার উপলব্ধি করতে পারছো না। যেদিন হারিয়ে যাব সেই দিন বুঝবে আমার ভালোবাসাটা। তার মানে কি সত্যি দা মারুফ আনিশার থেকে দূরে চলে যাচ্ছে, হারিয়ে ফেলছে চিরতরে জন্য? বিয়েটা কি দা মারুফের? তারই কি দাওয়াত দিতে এসে তার মা? আনিশার রীতিমতো হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। বুকের বা পাশে হালকা চিনচিন ব্যথা করছে। কেন করছে তার কারণ জানা হয়েও অজানা। দম বন্ধ হয়ে আসছে আনিশার। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মহিলাটি এবার গলা খেকিয়ে বলে, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও ডেকে নিয়ে এসো। আনিশা কোনো মতে নিজেকে সামলিয়ে নেয়। অতঃপর কিছু বলতে যায় তার আগেই আনিশার বাবা ইসমাইল সাহেব ঘর থেকে বেরিয়ে আসেন। অতঃপর সোফায় বসা আগন্তুক ব্যক্তিকে দেখে চমকে উঠেন। অতঃপর সে নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে এসে কুশল বিনিময় করে বলে, জি আপনি কে? আপনাকে ঠিক চিনলাম না। মহিলাটি একটু হেসে বলে, জি এখনই জানতে পারবেন। তার আগে যদি আপনি নিজের স্ত্রীকে একটু ডাকতেন। দুইজনের সাথেই আমার কিছু কথা আছে। ইসমাইল সাহেব চোখের মোটা ফ্রেমটা ডান হাত দিয়ে ঠিক করে সূক্ষ্ম দৃষ্টিতে মহিলাটির দিকে তাকান। মাঝবয়সী একজন মহিলা। পরনে তার অতি সুন্দর ও দামি একটি জামদানি শাড়ি।
মাথায় সিল্কের কাপড়ের হিজাব, হাতে দুইটি মাঝারি সাইজের স্বর্ণের চুড়ি, নাকে ছোট একটা স্বর্ণের নোসপিন, বিড়ালছানা চোখে কাজল দেওয়া ও ঠোঁটে করা রঙের লিপস্টিক, মুখে হালকা বয়সের ছাপ পড়েছে। ইসমাইল সাহেব একটু নড়েচড়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করেন, আনিশা মা, শুনছ? এইদিকে একটু এসো তো। অপর দিকে থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ইসমাইল সাহেব আনিশাকে বলে, মা যা তো, তোর মাকে ডেকে নিয়ে আয়। আনিশা ভয় একদম জমে আছে, হাত পা নাড়তে পারছে না। সে কোনো মতে মাথা দুলিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই দেখে রোকসানা বেগম হাতে ট্রে নিয়ে এই দিকে আসছেন। সম্ভব নাস্তা নিয়ে আসছেন। তা দেখে আনিশা আর আগায় না। রোকসানা বেগম ঠোঁটের কোণে চওড়া এক হাসি ঝুলিয়ে নাস্তার ট্রেটা সেন্টার টেবিলে রাখেন। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে সুতি শাড়ির আঁচলটা আরেকটু টেনে নিজের মাথার ঘুমটা ঠিক করে নেন, কুশল বিনিময় করার জন্য বলে, আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ইসমাইল সাহেব সম্মতি জানিয়ে পাশের সিঙ্গেল সোফায় বসে। রোকসানা বেগম সেই মহিলার পাশেই দূরত্ব বুঝিয়ে রেখে বসে। ইসমাইল সাহেব গলা ঝেড়ে বলে, জি বলুন, কি বলবেন? মহিলাটি ইতস্তত করে বলে, কথাটা একান্তই আপনাদের সাথে, তাই বলছিলাম কি এইখানে কোনো ছোট মানুষ না থাকলে ভালো হয়। ইসমাইল সাহেব কিছুক্ষণ মহিলাটির দিকে ছোট ছোট চোখে তাকিয়ে রয় আনিশার দিকে তাকান। অতঃপর নরম সুরে বলেন, মা যাও, তুমি ভিতরে যাও তো, দরকার হলে আমি তোমায় ডাকব নে, কেমন? আনিশা কোনো মতে মাথা দুলিয়ে নিজের টলমল পায়ে রুমের দিকে অগ্রসর হয়। দরজা পর্যন্ত আসতে আসতেই সে শুনতে পায়, জি আমি শায়লা আহমেদ, দা মারুফ আহমেদের মা। আপনার মেয়ে যে মেডিকেলে পড়ে সেই মেডিকেলেরই একজন সার্জেনও আমি আসলে। এরপর আর শোনা গেল না। রুমে এসে আনিশা ধপ করে চেয়ারে বসে পড়ে। তার শরীর থরথর করে কাঁপছে। দাঁড়িয়ে থাকার মতো ন্যূনতম শক্তি তার মধ্যে নেই। তা না হলে দাঁড়িয়ে থেকে হয়তো কথাগুলো শোনা যেত। আপাতত আনিশা এইসব নিয়ে ভাবছে না। সে ভাবছে মারুফের কথা। সত্যি কি সে বিয়ে করছে? তার থেকে কি সত্যি দূরে চলে যাচ্ছে? না, আর ভাবতে পারছে না সে। আনিশা পড়ার টেবিলে মাথা হেঁট করে চোখ বন্ধ করে রাখে। কিছু ভালো লাগছে না। সব আজ বিষাদময় লাগছে। বেশ কিছুক্ষণ পর রোকসানা বেগম আনিশার রুমে আসে। মেয়েকে পড়ার টেবিলে মাথা হেঁট করে থাকতে দেখে তার পাশে গিয়ে দাঁড়ান। মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মাথায় কাউরো কোমল হাতের স্পর্শ পেয়ে আনিশা মাথা তুলে উপরে তাকায়। অতঃপর রোকসানা বেগমকে দেখতে পেয়ে স্থির হয়ে বসে রোকসানা বেগম ইতস্তত স্বরে বলে, মা তোর কি কোনো নিজস্ব পছন্দ আছে? মানে কাউকে কি তুই ভালোবাসিস? রোকসানা বেগমের এমন কথা শুনে প্রথমে আনিশা চমকে উঠে। বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে তার মায়ের মুখ পানে। অতঃপর নিজেকে সামলে জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকায় আর বলে, এমন কেউ নেই মা। কিন্তু হঠাৎ প্রশ্ন করলে কেন বলতো? রোকসানা বেগম প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলেন, তোর জন্য সম্বন্ধ এসেছে। ছেলে নাকি ডাক্তার আর তোদের মেডিকেলেরই সার্জেন। ভালো ফ্যামিলি। ছেলেও দেখতে মাশাল্লাহ। আমার আর তোর বাবার বেশ পছন্দ হয়েছে। কিন্তু আমরা তাদের এখনো স্পষ্ট কিছু জানাইনি। আগে তোর সম্মতি নেওয়া দরকার বলে জানিয়েছি তাদের। আনিশা বিস্মিত চোখে তাকিয়ে বলে, কিন্তু মা আমি তো। রোকসানা বেগম কথার মাঝে ফোড়ন দিয়ে বলে, জানি মা তুই এখন বিয়ে করতে চাইছিস না। পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছিস আগে। আমারও এই একই কথা বলেছি। তারা বলেছে আপাতত আকদটা করে রাখতে চায়।
অতঃপর তোর পড়ালেখা শেষ হওয়ার পরই বর্ষর করে বিয়ের অনুষ্ঠান করে তোকে তুলে নিয়ে যাবে। আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। এইসব কি বলছে মা? এইটা কখনোই সম্ভব না। আনিশা ভয়ার্ত কণ্ঠে বলে। সম্বন্ধটা কে এনেছে? ছেলের মা নিজেই এসেছে সম্বন্ধটা নিয়ে। ছেলের নাকি তোকে আগে থেকেই পছন্দ করে, তাই মাকে দিয়ে সম্বন্ধ পাঠিয়েছে। এখন তুই রাজি হলেই আমরা তাকে হ্যাঁ বলতে পারি, আর খোঁজ নিয়ে দেখতে পারি। তা তুই কি বলিস? আনিশা হ্যাবলার মতো ওর মায়ের দিকে তাকিয়ে আছে। কি বলবো বুঝতে পারছি না। গলায় শব্দগুলো দলা পাকিয়ে আসছে। মনে মনে বলছি, এ কিভাবে সম্ভব? যে মহিলা আমাকে সামান্য পরিমাণ পছন্দ করে না, আমাকে নিজের ছেলের থেকে দূরে সরিয়ে রাখার জন্য কতভাবে চাপ দিল না। সে স্বয়ং এসেছে তার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে। কিভাবে কি? মাথা একদম ফাঁকা হয়ে আছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। এইদিকে রোকসানা বেগম অনবরত আনিশাকে জিজ্ঞেস করেই চলেছে। আনিশা কোনো মতো নিজেকে সামলিয়ে বলে, আমার কোনো সমস্যা নেই মা, তোমরা যা ভালো বুঝো তাই করো। রোকসানা বেগম যেন এই কথাটির প্রত্যাশায় ছিলেন, তা তার প্রশস্ত হাসি দেখেই বোঝা যাচ্ছে। রোকসানা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে খুশি মনে বাইরে চলে যান। আনিশা সেখানেই হ্যাবলার মতো বসে রয়। অতঃপর রুমে শায়লা বেগম প্রবেশ করেন। তাকে দেখার সাথে সাথে আনিশা দাঁড়িয়ে যায়। পাশেই তাকিয়ে দেখে বিছানা একদম অগোছালো। তার মধ্যে এখনো নিশু ঘুমাচ্ছে। বিছানার এক কোণে শুকনো কাপড়গুলো রাখা। আনিশার মাথা নয়ে আসছে এমন পরিবেশ দেখে। শায়েলে বেগম আনিশার সামনে এসেই ওর ডান হাতটা চেপে ধরে উঠায়, সাথে সাথে আনিশা চমকে উঠে। আজ যেন তার চমকানোর দিনই। ক্ষণে ক্ষণে চমকে উঠছে সে। শায়েলা বেগম নিজের হাতে থাকা মোটা স্বর্ণের বালাটি ওর হাতে পরিয়ে দিতে থাকেন আর বলেন, তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন উঠেছে যে হুট করে আমি তোমার জন্য নিজের ছেলের জন্য সম্বন্ধ কেন নিয়ে আসলাম। আমি তো তোমায় পছন্দই করি না, তাই তো? আনিশা মাথা দুলায়। শায়েলা বেগম বালাটা পরিয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলেন, আসলেই আমি কখনো তোমাকে নিজের ছেলের বউ হিসাবে মেনে নিতে পারতাম না। কেননা তোমার ক্লাস আর আমাদের ক্লাস মিলে না। কিন্তু ছেলে যে আমার, তো তোমায় পাগলের মতো ভালোবাসে। আমি দেখেছি তোমার জন্য ওর ছটফট করাটা, তোমার প্রতি ওর পাগলামিগুলো। ও যে তোমায় না পেলে মরে যাবে। ওর এই পাগলামোর জন্যই আমায় মানতে হলো। জানো, ছোট থেকে এই পর্যন্ত ও আমার কিছু চায়নি। কেননা আমি সবসময়ই ওর চাওয়ার আগে ওর ইচ্ছা পূরণ করেছি, যার জন্য ওর চাওয়ার কখনো প্রয়োজনই পড়েনি। এই প্রথম ও আমার কিছু চেয়েছে। কি চেয়েছে জানো? ও তোমায় চেয়েছে আমার কাছে। আমার কোলে মাথা রেখে ফুপিয়ে কেঁদেছে তোমার জন্য। বড় হওয়ার পর থেকে আমি ওকে কাঁদতে দেখেনি, সবসময় হাসি খুশি থাকতে দেখেছি। তো বুঝতেই পারছো ওর চোখে এক ফোঁটা জল আমায় কত পুড়িয়েছে। অবশেষে হার মানতে হলো ওর সামনে। তাই তো আজ আমি এইখানে। কি করব মাতো? নিজের চাওয়াকে প্রাধান্য দিতে গিয়ে ছেলেকে তো শেষ হয়ে যেতে দেখতে পারি না, তাই না? আনিশার কি হলো কে জানে। সে জিজ্ঞেস করে বসে, আপনি কি আমায় মেনে নিতে পারবেন? ছেলের খুশির জন্য আমি সব করতে পারি, সেখানে তোমাকে মেনে নেওয়া কোনো বিষয় না। আর আমার মতে আমার ছেলের পছন্দ খারাপ হবে না। তা তোমার কাছে শুধু একটাই অনুরোধ, আগে আমাদের মাঝে যে কথা হয়েছে তা যাতে মারুফ না জানতে পারে, না হলে বেশ কষ্ট পাবে। প্রথম আমি বুঝতে পারিনি ও তোমায় এত ভালোবাসে। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো এমন করতাম না।
কিন্তু কি করব, তখন সমাজের স্ট্যাটাসের কথাই আমি বেশি গুরুত্ব দিয়েছিলাম। আর ভেবেছিলাম তোমার সাথে ওর সুখী হবে না। কিন্তু আমি ভুল ছিলাম। সে যাই হোক, পারলে আমার অনুরোধটা রেখ। আর আগে তোমাকে এইভাবে ধমকানোর জন্য সরি। আনিশা হালকা হেসে বলে, আপনি আমার গুরুজন। এইভাবে সরি বলে আমায় ছোট করবেন না। আমার আপনার প্রতি কোনো অভিযোগ নেই। আপনি আমায় মন থেকে মেনে নিলেই আমি খুশি। আর আপনি চিন্তা করবেন না, কথাটি আমি মারুফকে বলবো না। শায়লা বেগম হালকা হেসে চারপাশে তাকিয়ে বলে, একটু গোছগাছ হতে শিখ। আমার ছেলে কিন্তু বড্ড অগোছালো। আনিশা লজ্জায় মাথা নয়ে নেয়। শায়লা বেগম আর কিছু না বলে চলে যায়। আনিশা আবার ধপ করে চেয়ারে বসে পড়ে। তার যেন এইসব বিশ্বাসই হচ্ছে না। সব তার কাছে এক সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছে। ঠিক এমন সময় আনিশার ফোন টুংটাং শব্দ করে উঠে। আনিশা ফোন হাতে নিয়ে দেখে মারুফের মেসেজ। অনুশোচনা আর লজ্জায় সে মেসেজটি পড়তে দ্বিধাবোধ করছে। কেমিন জোরতা কাজ করছে। অতঃপর সব জোরতা ভুলে সে মেসেজটি ওপেন করে। মেসেজটি পড়ার সাথে সাথে আনিশার মুখে মিষ্টি হাসি ফুটে উঠে। মারুফ লিখেছে, এখন আমার থেকে কোথায় পালাবে শ্যামলতা? চিরদিনের জন্য তো আমার পিঞ্জারাতে বন্দী হতে চলেছ। এই তো আর কিছু প্রহর বাকি। এরপরই তুমি না চাইতেও হয়ে যাবে এই শ্যামের শ্যামলতা। চলবে।